প্রিয় অষ্টম শ্রেণী ছাত্রছাত্রীরা, তোমাদেরকে সিআরডি জিওগ্রাফি ক্লাস 7 থেকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর ভূগোলের যে দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্ট 2024 সালে কি ধরনের প্রশ্ন আসতে চলেছে সেই নিয়ে আলোচনা করব। তোমাদের কাছে একটু আমি এই 2023 সালের যে ভূগোলের মডেল প্রশ্নটা মানে নমুনা প্রশ্নটা আলোচনা করে দিচ্ছি। তা প্রথমে আমি তোমাদের ক্লাস অষ্টম শ্রেণীর ভূগোলের সিলেবাসটা নিয়ে আলোচনা করি। সিলেবাসে যেটা থাকছে, চাপ বলয় ও বায়ুপ্রবাহ, মেঘ বৃষ্টি, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের সিলেবাস। তোমাদের পূর্ণমান থাকবে 25, সময় থাকবে 50 মিনিট। চলো প্রথমে দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন, মানে প্রথম যে দাগ নম্বরের প্রশ্ন, যে সঠিক উত্তরটি নিচে দাগ দাও। 1 × 3 = 3। প্রথম প্রশ্ন, অশ্ব অক্ষাংশের অবস্থান 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি উত্তর, 55 থেকে 45, না 25 থেকে 30 ডিগ্রি উত্তর দক্ষিণ। তাহলে সঠিক উত্তরটি হবে 25 থেকে 30 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশের মধ্যে। এই উত্তরটি তোমাদের পাঠ্য বই 31 পৃষ্ঠায় রয়েছে। তোমরা পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠা খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, লাইন তুলে কিন্তু প্রশ্ন আসে। দেখো অশ্ব অক্ষাংশের অবস্থান, দেখো দুই ক্রান্তীয় অঞ্চল 25 থেকে 35 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশের মধ্যে কিন্তু অশ্ব অক্ষাংশটি অবস্থিত। এটা ভালো করে দেখবে। দ্বিতীয় প্রশ্ন, জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলে? বাষ্পীভবন, শিশিরাঙ্ক, না ঘনীভবন? সঠিক উত্তরটি হবে ঘনীভবন। এই উত্তরটি তোমাদের পাঠ্য বই 45 পৃষ্ঠায় রয়েছে। দেখো 45 পৃষ্ঠায় দেখো, জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলছি ঘনীভবন। শুধু এইটা নয়, বাকি যেগুলি আছে বাষ্পীভবন, সম্পৃক্ত বায়ু, শিশিরাঙ্ক, এগুলো কিন্তু তোমরা দেখে রাখবে। অরিনাকো নদীর অববাহিকায় গড়ে উঠেছে ল্যানো সমভূমি, সেলভা সমভূমি, গ্র্যান্ড চাকো সমভূমি। সঠিক উত্তরটি হবে ল্যানোস সমভূমি। এই উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 97 পৃষ্ঠায় রয়েছে। দেখো 97 পৃষ্ঠায় দেখো, ল্যানোস সমভূমি হচ্ছে অরিনাকো নদী, সেলভা সমভূমি হচ্ছে আমাজন নদীর অববাহিকায়, গ্র্যান্ড চাকো হচ্ছে পারানা প্যারাগুয়ে নদী অববাহিকায়, পম্পাস সমভূমি হচ্ছে লা প্লাটা নদীর অববাহিকায়। এই চারটের মধ্যে থেকে একটা প্রশ্ন আসে, তোমরা এই জায়গাটি ভালো করে দেখে রাখবে। এরপর আসছে আমরা 2 নম্বর দাগে শূন্যস্থান পূরণ করো। 1 × 3 = 3। ড্যাশ বায়ুর প্রভাবে উপত্যকায় বৈপরীত্য উষ্ণতার সৃষ্টি হয়। এই উত্তরটি তোমাদের পাঠ্য বই 40 পৃষ্ঠায় রয়েছে। সঠিক উত্তরটি হবে ক্যাটাবেটিক বায়ু। তারপরে দেখো, বর্তমানে ড্যাশ অঞ্চল দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার নামে পরিচিত। এই উত্তরটি তোমাদের পাঠ্য বই 106 পৃষ্ঠায় রয়েছে। উত্তরটি হবে পম্পাস অঞ্চল। তারপরে দেখো, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের মাঝে অবস্থিত সংকীর্ণ ভূখণ্ডটি হলো ড্যাশ। উত্তরটি হবে পানামা যোজক। এই উত্তরটি তোমাদের পাঠ্য বই 79 পৃষ্ঠায় রয়েছে। তোমরা এইটাই ভালো করে লক্ষ্য রাখো। তারপরে দেখো 3 নম্বর দেখে স্তম্ভ মেলাও। 1 × 3 = 3। বাম স্তম্ভ, ডান স্তম্ভ। দেখো বাম স্তম্ভে দেখো ITCZ, ডেট্রয়েট আর এস্টেনসিয়া, আর ডান স্তম্ভে এর ম্যাচিংটা দেওয়া আছে, যেটা সঠিক তার সোজাসুজি লিখবে। ধরো ITCZ, এই উত্তরটি গয়েরটা আছে, দেখো নিরক্ষীয় শান্ত বলয়কে ITCZ বলা হয়। তাহলে এই ITCZ এর সোজাসুজি নিরক্ষীয় শান্ত বলয় লিখবে। এই উত্তরটি তোমাদের পাঠ্য বই 35 পৃষ্ঠায় রয়েছে। তো ডেট্রয়েট, ডেট্রয়েট হচ্ছে মোটর গাড়ির নির্মাণ শিল্পকেন্দ্র। তাহলে এটা যে কয়ের উত্তরটি সঠিক, তাহলে সোজাসুজি লিখবে ক, যে মোটর গাড়ি নির্মাণ শিল্প। তারপর হচ্ছে এস্টেনসিয়া, এটি ঘয়ের উত্তরটি সঠিক। এটি হচ্ছে যেমন হচ্ছে এস্টেনসিয়া হচ্ছে চারণভূমি, তাহলে এই সোজাসুজি লিখবে চারণভূমি। এই কটা ভালো করে দেখে রাখবে। আর এস্টেনসিয়া এটি 106 পৃষ্ঠা রয়েছে, ডেট্রয়েট হচ্ছে 89 পৃষ্ঠা রয়েছে, ITCZ হচ্ছে 35 পৃষ্ঠায় রয়েছে। তোমরা বইয়ের পাতাগুলো একটু দেখে নাও। এরপরে আমরা 4 নম্বর দাগে আসছি। বুঝে নিয়ে উত্তর দাও। 1 × 2 = 2। যেমন আমি পৃথিবীর গভীরতম গিরিখাত এবং আমি কলোরাডো নদীতে গড়ে উঠেছি, আমি কে? এই উত্তরটি হবে গ্র্যান্ড ক্যানিয়ন গিরিখাত। তাহলে এই উত্তরটি 84 পৃষ্ঠায় রয়েছে। 2 নম্বর প্রশ্নটা, পৃথিবীর ভঙ্গিল পর্বতগুলির মধ্যে
আমার দৈর্ঘ্য সবচেয়ে বেশি এবং আমি দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিম উপকূল বরাবর বিস্তৃত, আমি কে? উত্তরটি হবে আন্দিজ পর্বত। এই উত্তরটি তোমাদের পাঠ্যবই 95 পৃষ্ঠায় রয়েছে। তারপরে 5 নম্বর দাগে দেখো, এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন, ভারতে প্রবাহিত একটি স্থানীয় বায়ুর নাম লেখো। উত্তরটি তোমাদের পাঠ্যবই 40 পৃষ্ঠায় রয়েছে। সঠিক উত্তরটি হবে লু আর আধি, এটা হচ্ছে উত্তর হবে। দেখো স্থানীয় বায়ু আছে এখান থেকে অনেক, শুধু ভারতে যেমন লু আধি, তেমন এখানটা দেখো ভারতে যেমন স্থানীয় বায়ু লু আর আধি, তেমন ভূমধ্যসাগরের সন্নিহিত অঞ্চলে পৃথিবীর সবচেয়ে বেশি স্থানীয় বায়ু দেখতে পাওয়া যায়। এটাও কিন্তু পরীক্ষায় আসে যে পৃথিবীর সবচেয়ে বেশি স্থানীয় বায়ু প্রবাহিত হয় বা প্রভাব দেখতে পাওয়া যায় কোথায়? ভূমধ্যসাগরীয় অঞ্চলে। সেটা দেখো রকি পার্বত্য অঞ্চলে উষ্ণ স্থানীয় বায়ুর নাম হচ্ছে চিনুক। অ্যাড্রিয়াটিক সাগরের উপকূলবর্তী অঞ্চলে শীতল স্থানীয় বায়ু হচ্ছে বোরো। লিবিয়া মরুভূমির উষ্ণ এবং ধূলিপূর্ণ বায়ু হচ্ছে সিরক্ষ। এখান দিয়ে কিন্তু একটা প্রশ্ন আসে, ভালো করে দেখে রাখো। পরের প্রশ্ন দেখো, কোন মেঘ বিমান চালকের পক্ষে অসুবিধাজনক? উত্তরটি তোমাদের পাঠ্যবই 44 পৃষ্ঠায় রয়েছে। উত্তরটি হবে স্ট্যাটাস মেঘ হচ্ছে বিমান চালকের পক্ষে অসুবিধাজনক। দেখো স্ট্যাটাস মেঘ দেখো পর্বতারোহী এবং বিমান চালকের পক্ষে কিন্তু এই মেঘ অসুবিধাজনক, মানে যারা পর্বতে উঠে এবং বিমান চালক এদের পক্ষে কিন্তু অসুবিধাজনক। পরের প্রশ্ন, পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলা হয়? এই উত্তরটি তোমাদের পাঠ্যবইয়ে 87 পৃষ্ঠা রয়েছে। যেমন পেইরি তৃণভূমি অঞ্চলের ডাকোটা, এই ডাকোটাকে বলা হয় পৃথিবীর রুটির ঝুড়ি। এখানে প্রচুর পরিমাণে গম উৎপাদন হয় বলে ডাকোটা, এটা তোমরা লিখবে। এবার আসছে আমরা 6 নম্বর দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 3টি। 2 × 3 = 6। দেখো কোরিওলিস বল কি? এই উত্তরটি তোমাদের পাঠ্যবইয়ে 33 পৃষ্ঠায় রয়েছে, দেখে নেওয়া যাক। দেখো কোরিওলিস বল হচ্ছে যে পৃথিবীর আবর্তন বা ঘূর্ণন গতির কারণে পৃথিবীর পৃষ্ঠস্থ যে কোনো স্বচ্ছন্দ্র বা গতিশীল বস্তুর ওপর এক ধরনের বল কাজ করে, যা বস্তুগুলির দিক বিক্ষেপ বা পরিবর্তন ঘটায়। সেই বলটাই হচ্ছে কোরিওলিস বল। এই উত্তরটি তোমাদের পাঠ্যবইয়ে 33 পৃষ্ঠায় রয়েছে। এখান থেকে তোমরা এতটা লিখবে। পরের প্রশ্ন, আয়ন বায়ুকে বাণিজ্যিক বায়ু বলা হয় কেন? এই উত্তরটি তোমাদের পাঠ্যবইয়ে 35 পৃষ্ঠায় রয়েছে। চলো দেখে নেওয়া যাক। দেখো 35 পৃষ্ঠায় উপর দিকে দেখো অন্য নামে আয়ন বায়ু। ঠিক আছে, তাহলে তোমরা কিভাবে লিখবে? যে আগেকার দিনে পালতোলা জাহাজ এই বায়ু বলতে আয়ন বায়ুর দ্বারাই নির্দিষ্ট গতিপথে বাণিজ্য সামগ্রী নিয়ে চলাচল করত। তাই এই আয়ন বায়ুর আরেকটি নাম হচ্ছে বাণিজ্যিক বায়ু। এখান থেকে তোমরা এতটা লিখবে। পরের প্রশ্ন, শিকাগো শহরকে পৃথিবীর কসাইখানা বলে কেন? এই উত্তরটি তোমাদের পাঠ্যবইয়ের 90 পৃষ্ঠায় রয়েছে। চলো দেখে নেওয়া যাক। দেখো তোমরা এখান থেকে লিখবে যে মিশিগান হ্রদের তীরে অবস্থিত শিকাগো শহর মাংস উৎপাদন ও সংরক্ষণের কেন্দ্র হিসাবে বিখ্যাত। তাই যেহেতু এখানে অনেক মাংস পাওয়া যায় বা মাংসকে সংরক্ষণ করা হয়, তাই শিকাগো শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়। এখান থেকে তোমরা এতটা লিখবে। পরের প্রশ্ন, গোধূলি অঞ্চল কি? এই উত্তরটি তোমাদের পাঠ্যবইয়ে 102 পৃষ্ঠায় রয়েছে। দেখো তোমাদের পাঠ্যবইয়ে 102 পৃষ্ঠা দেখো নিরক্ষীয় জলবায়ু ও চিরসবুজ অরণ্য বা সেলভা অরণ্য দেখতে পেয়েছো। এবার এই জায়গাটা ঠিক তোমরা চলে আসো যে স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য। দেখো এই যে নিরক্ষীয় চিরসবুজ যে অরণ্য, এখানে কি অরণ্যের গাছগুলো যেমন হচ্ছে রোজউড, আয়রনউড, ব্রাজিল নাট, বাঁশ এগুলি আছে। তাহলে এই অরণ্যের গাছগুলি ঘন সন্নি বিশিষ্ট হয়, মানে এত ঘন ঘন গাছগুলি জন্মগ্রহণ করে বা জন্মায়, ফলে গাছগুলির পাতাকে ভেদ করে সূর্যের আলো তলদেশে পৌঁছাতে পারে না, মানে বনভূমি তলদেশে পৌঁছাতে পারে না। এই কারণে এই অঞ্চলটিকে সবসময় ঠিক গোধূলি অঞ্চল মতন দেখায়, মানে সূর্য না প্রবেশ করার জন্য সবসময় অন্ধকার অন্ধকার বলে মনে হয়।
যেমন সূর্য যখন অস্ত যাওয়ার পরে যে আলোটি থাকে আকাশে, তার ফলে যেমন কি অতি কম আলো থাকে, তা ঠিক একইরূপভাবে এখানে গাছগুলি এত ঘন এবং গাছগুলি 3টে স্তরে বিভক্ত, ছোট, মাঝারি এবং বড়, এবং গাছের ডালগুলি একটা ডালের সঙ্গে আরেকটি ডাল মিলিয়ে যায়। ঠিক এই ধরনের দেখো ছবি এঁকে দেখাচ্ছি। ধর এই একটা গাছ, আবার ঠিক এই একটা গাছ, আবার এই একটা গাছ, দেখো মাঝারি গাছ, ছোট গাছ, ফলে এমন অবস্থা আছে যে সূর্যের আলো, তোমার ছবির দিকে লক্ষ্য রাখো, এই পাতাকে ভেদ করে বনভূমির তলদেশে পৌঁছাতে পারে না। ফলে অরণ্যটা কি হয়েছে, একটা অন্ধকারাচ্ছন্ন অবস্থান করে, ঠিক গোধূলির মতন। তার জন্য একে চিরগোধূলি অঞ্চল বলে। এরপর আসছে আমরা কার্ডিলেরা কি, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটি তোমাদের পাঠ্যবই 81 পৃষ্ঠায় রয়েছে। দেখো কার্ডিলেরা শব্দের অর্থ হচ্ছে শৃঙ্খল। উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিমে পার্বত্য অঞ্চলে কতগুলি সমান্তরাল নবীন ভঙ্গিল পর্বতমালা অবস্থিত। এই সমান্তরাল ভঙ্গিল পর্বতগুলোকে আমরা একসঙ্গে বলছি কার্ডিলেরা। এখান দিয়ে তোমরা এতটা লিখবে। পরের প্রশ্ন, পঞ্চহ্রদ কি, এই উত্তরটি তোমাদের পাঠ্যবই 83 পৃষ্ঠায় রয়েছে। চলো দেখে নেওয়া যাক। দেখো 83 পৃষ্ঠা দেখো যে আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যভাগে যে সমভূমিটা রয়েছে, সেই সমভূমির দক্ষিণ পূর্ব অংশে ক্ষয়কার্যের ফলে, মানে হিমবাহের ক্ষয়কার্যের ফলে কি হয়েছে, বড় বড় 5টি হ্রদের সৃষ্টি হয়েছে। তাই তোমরা লিখবে কি যে আমেরিকা যুক্তরাষ্ট্রের যে মধ্যভাগে যে সমভূমিটি আছে, সেই সমভূমি অঞ্চলে দক্ষিণ পূর্ব অংশে হিমবাহের ক্ষয়কার্যের ফলে বড় বড় 5টি হ্রদ সৃষ্টি হয়েছে। যেমন সুপিরিয়র হ্রদ, এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। মিশিগান হ্রদ, হুরন হ্রদ, ইরি হ্রদ, অন্টারিও হ্রদ, এই 5টি হ্রদকে একসঙ্গে বলা হয় পঞ্চহ্রদ। এখান থেকে তোমরা এতটা লিখবে। এরপরে আসছে আমরা 7 নম্বর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এটা বড় প্রশ্ন, 5 × 1 = 5। তাহলে এই হলো আমাদের 25 নম্বরের প্রশ্ন। বড় প্রশ্নের প্রথমে যেটা আছে যে শৈলক্ষেপ বৃষ্টিপাতের বৃষ্টিপাত কিভাবে হয় তা লেখো। এই উত্তরটি তোমাদের পাঠ্যবই 47 পৃষ্ঠায় রয়েছে। দেখো 47 পৃষ্ঠায় শৈলক্ষেপ বৃষ্টিপাত ব্যাপারটি এখানে রয়েছে। তোমরা এখান থেকে ভালো করে পড়ে নেবে। তবে আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো তোমাদের আমি ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি, তোমরা এই ছবিটার দিকে ভালো করে লক্ষ্য রাখো। দেখো জলীয় বাষ্পপূর্ণ বায়ুর প্রবাহ পথে যদি কোনো পাহাড় বা পর্বত থাকে, তাহলে সেই পাহাড় পর্বতের প্রতিবাদ ঢালে এই জলীয় বাষ্পপূর্ণ বাতাস বাধা পেয়ে উপর দিকে উঠে যায়। কারণ শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত, শৈল কথা অর্থ হচ্ছে পর্বত, আর উৎক্ষেপ কথা অর্থ হচ্ছে উপরের দিকে উঠা। তাহলে জলীয় বাষ্পপূর্ণ বাতাস উপরের দিকে উঠে গেল। যত উপরের দিকে উঠলো সেই বাতাস শীতল ঘনীভূত হয়ে গিয়ে মেঘের সৃষ্টি হয়, এবং এই মেঘ থেকে বৃষ্টিপাত হয়ে প্রতিবাদ ঢালে নেমে আসে। একে বলছি শৈলক্ষেপ বৃষ্টিপাত, মনে থাকবে। আর পর্বতের বিপরীত দিকে, প্রতিবাদ ঢালের বিপরীত দিকে আছে অনুবাদ ঢাল। এদিকে যখন বাতাসটি আসে জলীয় বাষ্পের পরিমাণ কমে যায়, ফলে এদিকে বৃষ্টিপাত হয় না। তাহলে এই অনুবাদ ঢালটি হচ্ছে বৃষ্টির ছায়া অঞ্চল। এবার আমরা দেব উদাহরণ। তাহলে উদাহরণ দিবে তোমরা যে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল হচ্ছে কি শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়, আর পূর্ব ঢালে কিন্তু বৃষ্টিপাত হয় না, ফলে বৃষ্টির ছায়া অঞ্চল। আবার এটাও দিতে পারো যে আমাদের উত্তর পূর্ব ভারতের মেঘালয়, এখানে কি এই মেঘালয়ের যে গারো ঘাসি জয়ন্তিয়া যে পাহাড় আছে, তার দক্ষিণ ঢালে চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টিপাত হয়, আর ঠিক উত্তর ঢালে বিপরীত দিকে শিলংয়ে বৃষ্টিপাত তেমন হয় না। এটা তোমরা লিখতে পারো। এই জায়গাটা তোমরা ভালো করে পড়ে নেবে। এবার আসছি আমরা কানাডায় কাঠ ও কাগজ শিল্পে উন্নত জ্ঞান। এই উত্তরটি তোমাদের পাঠ্যবই 93 পৃষ্ঠায় রয়েছে। তোমাদের পাঠ্যবই 93 পৃষ্ঠায় দেখো কানাডায় কাষ্ঠ এবং কাগজ শিল্প উন্নত জ্ঞান। তোমরা এখান থেকে লিখবে যে কানাডায় হচ্ছে কাঠ এবং কাগজ শিল্পে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে, যে শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে বা উল্লেখযোগ্য স্থান অধিকার করেছে। কানাডা শিলাঞ্চলে বিস্তীর্ণ অঞ্চলে প্রচুর পরিমাণে সরলবর্গীয় গাছ জন্মায়, যা কি এই সরলবর্গীয় গাছকে আমরা কি রাশিয়ার তৈগা বনভূমি বলছি। এই বনভূমি অঞ্চলের যে কাঠ শিল্পের প্রধান কাঁচামাল হচ্ছে কি কাঠ। ফলে
এই কাঠ শিল্পের উন্নতির কারণ তোমরা এখান থেকে লিখবে, পরিবহন ব্যবস্থা খুব সুবিধা। কারণ শীতকালে চারিদিকে বরফ জমে যায়, তখন গাছগুলি কী হয়, কেটে বরফের উপরে রেখে দেওয়া হয়। আর গ্রীষ্মকালে যখন এই বরফগুলো জলে পরিণত হয়, ফলে কী হয়, গাছগুলোকে সহজে আমরা জলের প্রতি ভাসিয়ে নিয়ে আসতে পারি। কোথায়? চেরাই করে নিয়ে আসতে পারি, এইটা একটা লিখবে। আর শিল্প অঞ্চলের নদীগুলি কি, নদীগুলি দেখো খরস্রোতা, ফলে জলবিদ্যুৎ উৎপাদনে খুব ভালো হয়। ফলে সহজেই কাঠচেরাই কলগুলিতে কী হয়, বিদ্যুৎ সরবরাহ করা হয়। আর কারখানাগুলিতে উন্নত প্রযুক্তিবিদ্যার সাহায্যে কাঠগুলি চেরাই করা হয়। আর এখানে শ্রমিকরা দক্ষ শ্রমিক আছে। আর এখানে সরকার প্রচুর পরিমাণে মূলধন বিনিয়োগ করেছে। আর কাঠের চাহিদা আছে, তাই কানাডায় কী হয়, কাষ্ঠ শিল্পে এবং কাগজ শিল্পে উন্নত, এটা তোমরা লিখবে। আর সেই সঙ্গে তোমরা শেষের দিকে লিখবে, যেমন কাগজ শিল্প কানাডায় কোথায় হয়। কাগজ শিল্প যেমন এই যে উইনিপেগ, মন্ট্রিল, এই মন্ট্রিলটা তোমাদের মনে থাকবে। আর তোমাদের যে ব্রাকিংহাম, এটাও মনে থাকবে। এখানে কি হয়, এই যে নিউজ প্রিন্ট মানে খবরের কাগজ, কাগজের মণ্ড, কাগজ এগুলি তৈরি হয়। আর কানাডা বিশ্বে প্রথম স্থান নিয়ে করেছে কিসে, এই কাগজ শিল্পের জন্য। তারপরে যে কাষ্ঠ শিল্প, যেটা আমরা বাড়িতে আসবাবপত্র যেটা তৈরি করি, সেটা হচ্ছে অটোয়া। এই যে অটোয়াটা ভালো করে তোমরা মনে রাখবে, কুইবেক মনে রাখবে, ঠিক আছে। এখানে কাষ্ঠ এবং কাঠমণ্ড শিল্প গড়ে উঠেছে, এটা তোমরা লাস্টে লিখবে। এরপর আসছে আমরা লা প্লাটা নদীর গতিপথ বর্ণনা করো। এটা খুব ইম্পর্টেন্ট, এটা 99 পৃষ্ঠায় উত্তরটি রয়েছে। তোমরা দক্ষিণ আমেরিকা দেখো, এই 99 পৃষ্ঠায় উত্তরটি রয়েছে লা প্লাটা নদীর গতিপথ। পারানা, প্যারাগুয়ে, উরুগুয়ে এই তিনটে নদীর মিলিত প্রবাহের নাম হচ্ছে লা প্লাটা নদী। এবার লা প্লাটা নদীর গতিপথটা তোমরা একটু ভালো করে দেখে রাখবে। আজ এ পর্যন্ত। তোমরা পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য বা উত্তরগুলি পাওয়ার জন্য বা সাজেশন পাওয়ার জন্য বা ম্যাপ ফাইন্ডিং পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ভালো থেকো, সুস্থ থেকো।